প্রিমিও 2006। এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন। দেখেন ইঞ্জিনটা আমার কাছে মোটামুটি ফ্রেশই লাগতেছে। ভিতরে একদম মানে পয় পরিষ্কার, দেন তারপরে এগুলো সব নতুনের মতো একদম। হ্যাঁ, একটা ফ্যামিলি কার যেভাবে থাকে, আর ইন্টেরিয়রটা একদম পরিষ্কার অস্থির লেভেলের। এখন ভাইয়া যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে, ধরেন পাঠাও বারের জন্য অনেকে প্রিমিয় গাড়ি চায়, ওই ক্ষেত্রে এটা যদি পাঠাও গাড়ির জন্য নিয়ে সিএনজি এলপিজি করে তাহলে করা যাবে তো, তাই না? এটা লাগছে বাম্পারে, মারছে আমার পিছন থেকে, আর আপনার ওই জায়গা লাগলো গিতে। তো এখন এই ভাই বলতেছে যে ভাই আমি দেব না, সেটা বলতেছি না, কিন্তু কি দেব সেইটাই আমি জানি না, ঠিক আছে? আর এই হলো মধ্যস্থকারী এক মুরব্বী চাচা, সে রোজা রাখছে আইসি সমাধান করতে। আর এই হলো যে ড্রাইভার, সে এখন অসুবিধার মধ্যে আছে, পড়ছে বড় বিপদের মধ্যে, ভাঙ্গাচুরা অবস্থায়। আর এই ভাই হলো ওই গাড়ি না, না যাত্রী, আপনিও সেই যাত্রী, পাঠাউবারের যাত্রী। এই পাঠাউবারের যাত্রী, সে পুরো কাহিনীটা দেখছে এবং সমাধান করতে চাচ্ছে যে ভাই কি করবেন করেন। সাইডে এসে আপনার সাথে কথা বলতেছি, তাদের সাথে নেই। তো এখন যদি আপনি পুরো লাইটটা চেঞ্জ করতে চান তাহলে তো আপনার অনেক খরচ হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকেও আমি প্রতিদিনের মতো পাঠাও ওভার আর্নিং করতে নেমে গেছি। তো আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ। তো 20 তারিখে যদি রোজা হয় তাহলে ওই বরাবর দেখা যায় 6 দিন বাকি আছে আর ঈদের। তো আমি আপনাদের কাছে এখন থেকে এই 6টা ভিডিও আনবো শুধুমাত্র ঈদ উপলক্ষে, যে ঈদের আগে 6 দিন কিভাবে আমি কত টাকা ইনকাম করতে পারি, কিংবা এই রাইডারদের জন্য ঈদটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কিংবা 6 দিন আগে রাইডারদের কেমন ইনকাম হয় এই বিষয়ে। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো মাত্র ইসিবি চত্বরে নামাই দিলাম একজন যাত্রীকে, সে আমাকে ভাড়া দিল 350 টাকা। তবে এখানে আর্নিং কিন্তু আমার কত জানেন, 240 টাকার মতো। তো যাত্রীকে নামাই দিলাম ইসিবি চত্বরে, ভাড়া আসছে 250 টাকা। তবে আমার আর্নিং হচ্ছে 243 টাকা, বাকি টাকা নিয়ে নেবে প্ল্যাটফর্ম। তো ওই ক্ষেত্রে এখন ব্যাপার হচ্ছে, আমি ইসিবি চত্বরে আছি, এখান থেকে ট্রিপ যদি পাই তো ভালো, আর না পাইলে তো বসে থাকা লাগবে এক চিপা চাপায়। দেখা যাক, একটা ট্রিপ আইসা পড়ছে, বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম যাবে হচ্ছে গিয়ে আপনার বিজয় সরণিতে। 238 টাকা ভাড়া আসছে ইসিবি চত্বর দিয়ে। যাই হোক, তারপরেও রিসিভ করছি, এখন দেখি কলটা আমাকে দেয় কিনা। দিলে তো ভালো, আর নয়তো এখানে আরো বসে থাকা লাগবে। হ্যাঁ, দিছে আমাকে। এখন দেখা যাক, তার কাছে যাইতে হবে, সে কোন জায়গাতে আছে। অলরেডি ট্রিপটা সম্পূর্ণ করলাম, আর ভাড়া আসলো 238 টাকাই। যদিও 5 কিলো বেশি ঘুরে আসছি, কিন্তু অ্যাপের ভিতরে আর বাড়তি ভাড়াটা আসে নাই। তো এখন পর্যন্ত সর্বমোট 2টা ট্রিপ মারছি, আর ইনকাম হয়েছে 499 টাকা। তো এখন বাজে 1টা, আর এই মুহূর্তে যদি আমি গ্যাস না নিয়ে নেই তাহলে কিন্তু আর রাত্র 9টার আগে কোনো গ্যাস পাচ্ছি না। তাহলে চলেন আগে গ্যাসটা নিয়ে নেই, তারপরে রিল্যাক্স থাকার মতো মন মানসিকতা তৈরি করি। চলে আসলাম গ্যাস পাম্পে গ্যাস নিতে, কারণ এখন বাজে হচ্ছে 2টা। এখন যদি আমি গ্যাস না নেই তাহলে কিন্তু আর রাত্র 9টার আগে গ্যাস নিতে পারবো না, তো ট্রিপ মারতে পারবো না। এই ক্ষেত্রে কিন্তু এখন এই বুদ্ধিটা খাটিয়ে আমি গ্যাস নিয়ে নিচ্ছি। যদিও আগামীকালকে 15 তারিখের পরে 25 তারিখ পর্যন্ত টানা 24 ঘন্টা গ্যাস দিবে। যদিও আজকের জন্য একটু আমি সাবধানতা অবলম্বন করতে চাচ্ছি, 3টার আগে গ্যাস নিয়ে নিতে চাচ্ছি, কারণ 6 ঘন্টা আমার গাড়ি চালাইতে হবে। দেন আবার 9টার পরে আমি নিতে পারবো। তবে বিশেষ করে হয়েছে কি, এখন যদি গ্যাস না নেই তাহলে আবার আমি 9টার সময় গিয়েও ধরেন গ্যাস নিতে পারি না, কারণ 9টার সময় প্রচুর সিরিয়াল থাকে। 6 ঘন্টা গাড়ি চালানোর পরে সবাই গিয়ে মনে করেন গ্যাস ফুরাইয়ে সিরিয়ালে দাঁড়াই থাকে। ওই ক্ষেত্রে সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়াইতে হয়, তারপরে গ্যাস নিতে হয়। 290 টাকার গ্যাস নিয়েছি, আর এখন আমি যদি ট্রিপ না পাই তাহলে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ আমি ইনকাম করেছি অলরেডি 500 টাকা, আর 500 টাকার ভেতরে আমি খরচ করেছি অলরেডি 300 টাকা। তো 200 টাকা আমার হাতে আছে সারাদিনে। তো এখন আমি কত টাকা ইনকাম করতে পারি রাত্র 9টা-10টা পর্যন্ত, কিংবা 11টা পর্যন্ত যদি গ্যাস নিতে পারি রাত্র 9টার সময়, দেখা যাবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব পুরো এক্সপিরিয়েন্স। এ তো পুরা পিছনের ভাঙে ফেলাইছে লাইট, আয় রে কপাল। এই জায়গায় এটা সম্পূর্ণটা ভাঙে ফেলাইছে, এত বড় ব্যয়বহুল খরচ।
এইখানেও লাগছে। এখন তারা কি কথা বলে চলেন দেখি শুনি। আমি তো প্রথমবারই বলছি আমারটাই তো লাগছে রে ভাই। কি হয়েছে ভাই? আমার তো মাইরা দিতে ভাই এক গাড়ি আমার সে তো মারা কারণে আসছে তারপর আই আপনারটা মারছে কি? আর অন্য একটা গাড়িতে মারছে বাসে একটা মারছে কি? আমারটাই আপনি লাগছে। মারছেন, তাহলে আপনারটা জরিমানা ওরে ভাই আমি তো শুরুতেই বলছি রে ভাই আমারটাই লাগছে আপনারটা। আপনারটা লাগছে কই? মানে আমি ওই ব্যাপারটা দেখেন উনি আমারটা তো গেছে আমারটা দাঁড়ান, আমরা দাঁড়াইতে আছি। এটা ভাঙছে উনি এখন দাঁড়িয়ে সালাম এইটাও ভাঙছে, হ্যাঁ এই যে এটা এই যে এটার মূল এইটা হলো মেন, এইটাও ভাঙছে। আপনারটা লাগছে কই? আর একটা গাড়িতে লাগাইছে, এটা লাগছে কই? এই যে আমারে মাঝখানে এখানে করছে এখানে লাগছে আমি আর কন্ট্রোল করতে পারি না ব্রেক করছি করতে পারি না এই যে কই লাগছে? এই যে লাগছে এইও লাগছে। এই যে তা আপনার গাড়ি আসলে কোন সাইডে? আমি তো সামনে ডান পাশে আপনি আসলেন ডান পাশে, বাম সাইডে গাড়ি লাগছে ডান পাশে। উনি বাম সাইডে ছিল আমি উনি ছিল বাম। পিছনে লাগলো কেন ওই সাইডে লাগলো কি? আরে কথাটা বোঝেন নাই, আমি তো বুঝতেছি না। এর গাড়ি ছিল বামে, কথা বোঝেন। বামে, হ্যাঁ, এর সে গাড়ি ছিল ডানে। হ্যাঁ, ওই লাগাইছে তো বাম সাইড। আর এই পিছন থেকে এই গাড়ি লাগান থেকে হ্যাঁ গাড়ি আগে এই গাড়ি লাগাইছে বামে দিকে। লাগছে। আমারও একদিন এরকম লাগছিল। হ্যাঁ, এইভাবে লাগছে কিছু জরিমানা দিয়ে। আর আপনার যে লাগাইছে আপনি তো ধরতে পারেন না, আপনি তো হেরে লাগাইছেন। আর কিছু এই রোজা রমজানের দিন এসব পেশাল না পড়ে কিছু দিয়ে আপনার না ওনারও না না আর দাঁড়াই গেছি রে ভাই না, আপনি কি চাইতেছেন? 1 টাকাও দেবেন না? না না আমি সেটা সোজা হিসাব কন। আমিও হচ্ছি একজন পাঠা উবার রাইডার, আর যে গাড়িটা লাগছে সেও হচ্ছে একজন পাঠা উবার রাইডার। এখন ব্যাপার হচ্ছে তার গাড়িতে যাত্রী আছে, তো এখন এই ভাই বলতেছে যে ভাই আমি দেব না, সেটা বলতেছি না, কিন্তু কি দেব সেইটাই আমি জানি না, ঠিক আছে। আর এই হলো মধ্যস্থকারী এক মুরব্বী চাচা, সে রোজা রাখছে, আইসি সমাধান করতে। আর এই হলো যে ড্রাইভার, সে এখন অসুবিধার মধ্যে আছে, পড়ছে বড় বিপদের মধ্যে, ভাঙ্গাচুরা ভাই আমি ওইসব দেন না। অবস্থায়। আমি কত আর এই ভাই হলো ওই গাড়ি না, না না যাত্রী আপনিও সেই যাত্রী, পাঠা উবারের যাত্রী। এই পাঠা উবারের যাত্রী, সে পুরো কাহিনীটা দেখছে এবং সমাধান করতে চাচ্ছে যে ভাই কি করবেন করেন। এখন ব্যাপার হচ্ছে এখানে সমাধান একটা আমারই দিতে হবে, যেটা মনে ভাবতেছি আর কি। এখন ধরেন এই যে এই জিনিসটা ধরেন উপরের এইটা লাগাইতে হবে, কিংবা এটা রিপেয়ার করে এখানে লাগাইতে হবে। তো এইগুলো লাগায় রিপেয়ার করে, তো ওই ক্ষেত্রে এটা রিপেয়ার করা ছাড়া পুরোটা তো পাল্টানো সম্ভব না। এখন ব্যাপার হচ্ছে দেখি ওই ক্ষেত্রে কয় টাকা নিয়ে দিতে পারি, আর এখানে যেটা লাগছে এটা ঘষা দিলেই উঠে যাবে, ঠিক আছে। তো চলেন একটা সমাধানের মধ্যে যাই, দেখা যাক কি করতে পারি। এইটা লাগাইছে সিএনজি এলারে, এইটা লাগাইছে। পারি নাই আমি ওনারে এটা বাসাই যাই আপনি বুঝেন আচ্ছা, ওনারে বাসাই যাই দেখেন আমার ইন্ডিকেটর এখন জল এবং কি এই যে ওনারে বাসাই যাই আমি এটা হাত মাঝে দিচ্ছি আমি এই জায়গা লাগাইছে আপনার ইতে না, বাম্পারে লাগছে। হ্যাঁ বাম্পার ওই যে আমি এটা লাগছে বাম্পারে, ওই যে মারছে আমার পিছন থেকে। আর আপনার ওই জায়গা লাগলো কিতে? ওই জায়গা লাগলো মনে হয় এই বডি, এই জায়গায় না? না 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 হ্যাঁ হ্যাঁ এই যে আপনি এই যে এই জায়গা লাগছে কাটতে লাইট। হ্যাঁ কাটতে গেছি না তখন এখানে লাগছে। আসসালামু আলাইকুম। অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে সিএনজি এলায় লাগাইছে ড্রাইভারের গায়ে। আর ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সিএনজি এলারে একজনের লাগাই দিছে, তো সিএনজি এলায় যাই আবার আপনার গাড়ির উপরে পড়ছে। ব্যাপারটা হচ্ছে এইরকম, বিবেকহীনের মতো কথা বললে হবে না, বিবেকহীনের মতো চিন্তা ভাবনার মধ্যে থাকা যাবে না। এখন সিএনজি এলা বলতেছে ভাই আমার আরেকজনে লাগাই দিছে, এবং সিএনজি এলার সামনের এইটা ডুব করে গেছে, বড় একটা ডুব করছে। এবং আমরা যেটা দেখলাম সিএনজি এলারও মোটামুটি ধরেন ক্ষয়ক্ষতি হয়েছে, যা হয়েছে ওইটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে সিএনজি এলারে লাগাইয়া ধাক্কা দিয়া আমরা গাড়ির উপরে ফেলাইছি। শোনেন আমি বলি, আমি একজন ড্রাইভার, পাঠা উবার চালাই, আমি হলো পাশে গাড়ি রাখা পার্কিং করা, আমি আসছি দেখতেছি। তো ব্যাপার হচ্ছে গিয়া ওই গাড়িটার ওইখানে উপরে রিপেয়ারিং করা যাবে, বুঝছেন। এমনি গাড়ি পুরোটা ভাঙ্গে যায় না, উপরের যে একটা লাল থাকে না, কাভার থাকে না লাইটের, ওইটা ভাঙ্গে গেছে এক সাইড দিয়া, ধরেন ওইটা রিপেয়ারিং করা যাবে। এটা আমি তো সাইডে এসে আপনার সাথে কথা বলতেছি, তাদের সাথে নেই। তো এখন যদি আপনি পুরো লাইটটা চেঞ্জ করতে চান তাহলে তো আপনার অনেক খরচ হবে, ওইটা রিপেয়ারিং করতে পারবেন। আর সিএনজি এলা তো অত খরচ দিতে পারবে না। ওই ক্ষেত্রে আপনার একটা চাহিদা বলেন যে এই কয় টাকা হইলে তাহলে একটা ম্যানেজ করা যেতে পারে। এখন ভাই আমার তো না 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 আমার নিজের মনে করে আমি বলতেছি, ধরেন
এইখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা সিএনজি এলার যে অপরাধ কিংবা সিএনজি এলা যে জায়গায় আছে দাঁড়াইয়া এই জায়গার তুলনায় এখানে আপনার বাম্পারটা ওইখান থেকে ছুটে গেছে, হ্যাঁ। এবং এই বাম্পার আর ওই লাইট হিসাবে আমি মনে করি কি জানেন, 2000 টাকার বেশি সিএনজি এলার কাছ থেকে নেওয়াটাও কোনোভাবে যৌক্তিকতা নাই। আর এখানে সিএনজি এলার বেশি দোষ না, সিএনজির লাগাই দিয়ে আপনার উপরে ধাক্কা বেলাইছে, এইটা হচ্ছে মেইন ঘটনা। 2000 টাকার হয়তো বা আপনারা চাইলে বলে দিতে পারি। আচ্ছা ভাই, আমি তো আর কিছু না, দেখেন সিএনজির লগে কথা বলে দেখেন ভাই কি বলে, তারপরে একটা সমাধানে আসেন। নেন একটু সিএনজির ভাইয়ের লগে কথা বলেন, না আমরা সবাই ভাই ভাই, এখানে শত্রু কেউই না ভাই। আপনি একটু ছোটোখাটোভাবে কথা বললে দেখেন যে ভাই কি বলতে চায়। এখানে তোর ঝগড়াঝাটি না, কে কে এই গাড়িওয়ালায়, এই হলো গাড়ির ড্রাইভার, গাড়ি নিজের। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখেন কি বলে, হ্যাঁ বলেন। আমি একটা বললে দিচ্ছি। হ্যাঁ না না না, আপনি তো দেখেন না জিনিসটা, আপনি না না আমারটাও তো দেখতে হবে, আপনারটা দেখলে হবে না তো। না না, আপনি বলছেন যে আপনারটা দেখলেন, কিন্তু আমারটা দেখছেন, আমার তো পিছের অন্য গাড়িতে মারছে ভাই। আপনার গাড়ি আমি যদি চলে যাইতাম, আপনার ড্রাইভার আমার ধরতে পারতো না, কিন্তু আমি বামে চাপাই, আপনি আপনার ড্রাইভারে চাপাইতে বলছি গাড়ি। ওঠেন ভাই, চালু ওঠেন তো ভাই। ওঠেন ওঠেন ভাই, ওঠেন যান। আমার লাগাই গ্যাস আইয়া লাভ নাই, উনি যে কোন পশু গ্যাস আইবে কোথায় গেছে। আমি দাঁড়াই গেলাম ভালো মনে করে দেখেন, আমি গেলে চলে যাইতে পারতাম। যান, একটা সমাধান করেন যেটা ভালো হয়। না ভাই, আমার গ্যাসের টাইম নেই রে ভাই, গ্যাসের সময় গ্যাসের টাইম আর 15 মিনিট আছে, পাইবেন না আপনি। গ্যাস পাবো না তো। না না, গ্যাস আর পাইবেন না, যান সমাধান করেন একটা। ওখানে কাহিনীটা কি হয়েছে জানেন, আমি বলে দিয়েছিলাম মালিককে যে 2000 টাকা কোনোভাবে নিয়ে দিতে পারবো। তো এইখানে আবার সিএনজি ওয়ালা একটু পাকনামি করছে। সেটা হচ্ছে সিএনজি ওয়ালার কথা হয়েছে মালিকের সাথে, তো সিএনজি ওয়ালা আবার দোকানে যাইতে চাইছে যে চলেন দোকানে দেখি কয় টাকা হয়। তো আমিও কিছু বলি নাই, আপনি যেহেতু বড় লোকই দেখাইছেন, দোকানে যাবেন কয় টাকা হয় ওইটা আপনি বিল দেখবেন তারপরে দেবেন, সমস্যা নেই, তাহলে যান একটা সমাধান করে আনেন। তো পরে তাদের আমি পাঠাই দিলাম। এখন চিন্তা করলাম এটার সাথে আমি আসলে যুক্ত না হই, কারণ এখানে যুক্ত হইলে হবে কি, ওই সিএনজি ওয়ালা বলবে ভাই আমাকে একটু ভাই কোনোভাবে বাঁচান, আর সে বলবে ভাই কোনোভাবে আমাকে একটু টানাটানি করে নিয়ে দেন টাকা পয়সা। তো চিন্তা করলাম এরা দুইজনেই যেহেতু দোকানে যাইতে রাজি হয়েছে, তাইলে দুইজনকেই পাঠাইয়া দিয়ে আপনারা চলে যান। হ্যাঁ, তো তারা চলে গেছে, আমি এখানে আবার চলে আসলাম আমার গাড়িতে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখানে ধরেন বড় ধরনের একটা ক্ষতি হইতে পারতো, কিন্তু হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু গাড়ির ওইখানে যে ক্ষতিটা হয়েছে ওইটা ধরেন দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে নর্মালি রাস্তার পাশে বসে ওই যে উপরে যেটা গেছে ওইটা ওইখানে একটা প্রলেপ দিয়ে দেবে, কিংবা ওইটা একদম নতুনভাবে পাল্টাইয়ে নেওয়া সম্ভব। তো পাল্টায় নিলে একটু খরচ বেশি পড়বে। তারা বলতেছে 18-19 হাজার টাকা, না এক্স করোলাটা ওই পুরনো মডেলে 18-19 হাজার টাকা লাগবে না, আরও কম লাগবে, অনেক কম লাগবে। তার একটা সমাধানে আসতে পারবে বলে মনে করতেছি, এর জন্য কইছে যান আপনি দেখেন কি হয়, দোকানে যান, কয় টাকা বিল আসে সেটা আপনারা দেখে তারপর একটা সমাধান করেন। তো আমি চলে আসছি উত্তরা, আর আমার ভাড়া আসছে 361 টাকা পাঠাওতে। আমার কাছে আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমি পাঠাওবার চালাতে চাই, আমাকে একটা গাড়ি দেন। ওই ক্ষেত্রে একটু ভালো গাড়ি লাগবে আমার। আমি অনেক সময় গাড়ি আমার কাছে থাকে না বিধায় আপনাদের কাছে বলতে পারি না কিংবা আপনাদের দিতে পারি না। তো মাঝে মধ্যে হয় এবং মাঝে মধ্যে থাকে। তো ওই ক্ষেত্রে এখন আমার কাছে একটা গাড়ি আছে। আমার যে যাত্রীটা ছিল সে একটা গাড়ি বিক্রি করবে, নতুন একটা গাড়ি কিনবে বিধায়। তো তার এখন যে গাড়িটা বিক্রি করবে সেটা হচ্ছে প্রিমিও গাড়ি, 2006-এর ওল্ড মডেল। তো এই গাড়িটা একটু আমাকে দেখাতে যাচ্ছে, যদি আপনাদের মধ্যে কেউ কেনার থাকেন এই গাড়ি, প্রিমিও গাড়ি, কিংবা এই গাড়িটা গ্যাস করে সিএনজি করে আপনারা চালাবেন। আমি জানি না এটার এখন পর্যন্ত এটার ভিতরে কী ফ্যাসিলিটি আছে, আপনাদের একটু জানাবো। আর যদি কেনার ইচ্ছা থাকে আমি বাজেটটাও বলবো, সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন। তাহলে চলেন গাড়িটা একটু দেখে আসি। এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে প্রিমিও এফ। এই যে প্রিমিও এফ 29 সিরিয়ালের গাড়ি, আর এটার মডেল হচ্ছে 2006-এর মডেল। তো ওই হিসেবে সে আমাকে বলছে যে ভাইয়া আউটলুকটা একটু খারাপ আছে, ধরেন আউটলুকটা তেমন একটা বেশি ভালো না, তবে গাড়ির ইঞ্জিন সাউন্ড, ভিতরের পজিশন, ভিতরের যে ইন্টেরিয়রটা সেটা খুবই জোস আছে। এবং বিশেষ করে এটা এখনও চালাচ্ছে তার একজন ড্রাইভার, বাসার অফিসিয়াল মানে বাসার কাজে আর কি। তো চলেন আমরা একটু ভিতরে একটু বসি, গাড়িটা যেহেতু নামাবে একটু গাড়িটার সাউন্ডটাও দেখি।
গাড়ির সাউন্ডটা কিন্তু 100 গাড়ির ভিতরে এই হলো তার ড্যাশবোর্ড, এখানে কতগুলো চশমা রাখা আছে, এসিও 100 বাবা সেই বাতাস, প্রিমিও তো প্রিমিয় ভিতরের সব কিছু একদম ফ্রেশ, যেহেতু তার বাচ্চা এটার ভিতরে স্কুলে যাওয়া আসা করে। তো আমরা একটু বের হচ্ছি গাড়িটা নিয়ে রাস্তার মধ্যে, কারণ ভিতরে বসে আসলে ওইভাবে দেখানো যায় না। এটা হলো ভিতরের কন্ডিশন, দেখেন মানে আমি তাকে নিয়ে আসছি, নিয়ে এসেই এখন সে আমাকে গাড়িটা দেখাচ্ছে আর কি। এর মধ্যে মনে করেন যে পরিষ্কার করা বা কোনো কিছু, এটা কিন্তু ওইভাবে কিছুই হয় নাই, যেভাবে ছিল এভাবেই। ধরেন এই হলো গিয়ে কন্ডিশন, এই হলো কন্ডিশন প্রিমিও 2006। তো ওই ক্ষেত্রে ধরেন আউটলুকে একটু সমস্যা আছে, এখানে এটা একটা ফাটা আছে। তারপরে দাম হিসেবে প্রিমিও গাড়ি একটু কমে নিতে গেলে আপনার একটু যেভাবে হওয়া উচিত সেভাবেই আছে। তো এই যে এখানে ধরেন আপনার ডেন্ট পেন্ট করা লাগবে, হ্যাঁ পুরো গাড়ি ধরেন ডেন্ট পেন্ট করা লাগবে। এখন যে অবস্থা আছে প্রিমিও গাড়ি, এই অবস্থায় কোনোভাবেই আপনি চালাতে পারবেন না, কিংবা চালাইলে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডেন্ট পেন্ট করানো লাগবে এটা 100%। এবং চাকার কন্ডিশন দেখেন, চাকা একদম নতুনের মতো আছে, চাকা একদম নতুনের মতো আছে। তবে এই হলো এটার কন্ডিশন। ধরেন এইখানে হালকা একটু বের হয়ে গেছে। তো প্রিমিয় গাড়ি যাদের চালানো শখ তারা আসলে এই গাড়ি নিতে পারেন, কারণ বাইরে যদি আপনি ধরেন 1 লাখ টাকা কিংবা 1,20,000 টাকার মতো, 20,000 টাকা লাগবে না, 1 লাখ টাকা যদি খরচ করেন, ডেন্ট পেন্টে তত টাকা লাগে না, ধরেন 35-40 হাজার টাকা হলে ডেন্ট পেন্ট করা যায়। তো এই ক্ষেত্রে ধরেন 1 লাখ টাকা যদি খরচ করেন, বাহিরের অস্থির লেভেলের কন্ডিশন ফিরে পাবে। তো এই দেখেন এইখানে একটু কাজ আছে, এইখানে ডেন্ট পেন্টে এই একটা কাজ আছে। ধরেন এটা মোটামুটি নিজে চালাইছে তো মাইটের খাইছে, এই কারণে এরকম হয়েছে। এবং ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু অস্থির। তো ইঞ্জিনটা একটু আপনাদের দেখাইতে চাই, যেহেতু দেখাচ্ছি একটু সম্পূর্ণটাই দেখাই। এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন, দেখেন ইঞ্জিনটা আমার কাছে মোটামুটি ফ্রেশই লাগতেছে, না পারফেক্ট আছে, কোনো ধরনের ঝামেলা নেই আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, কিংবা তেমন একটা মায়ের খাওয়া নেই। তবে এখানে বিশেষ করে হচ্ছে আমি আপনাদের কাছে বলবো, ভাইয়ের সাথে কথা বলে ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে আর কি, কারণ তেমন একটা মায়ের খাওয়া হয়নি। তো ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, 100 2 মাস আগে না, একদম ইঞ্জিন নতুন ইঞ্জিন আর কি। ভাই যেটা বলতেছে যে ইঞ্জিনটা নতুন লাগানো হয়েছে, এবং এটাতে কিন্তু সিএনজি কিংবা এলপিজি করা নাই। আপনারা যারা নেবেন তারা কিন্তু সিএনজি কিংবা এলপিজি করে তারপরে চালাইতে পারবেন, এই অপশনটা আপনাদের জন্য আছে। তো এক্ষেত্রে ইঞ্জিনটা ফ্রেশ আছে, সাউন্ডটা আমি প্রেমে পড়ে গেছি সাউন্ডের। এই গাড়িটা যদি আপনারা নেন অনেক কমে পাবেন। তাছাড়া ধরেন এই গাড়িটার গিয়ার বক্সে একটু সমস্যা আছে, গিয়ার বক্সটা আপনারা একবার মেকারের কাছে গিয়ে এটা দেখাই নিতে পারেন, গিয়ার বক্সটার একটু কাজ করানো লাগতে পারে। তাছাড়া অল ওকে। আর এই হলো ভিতরের অবস্থা, দেখেন ভিতরে একদম মানে পরিষ্কার, দেন তারপরে এইগুলো সব নতুনের মতো একদম, হ্যাঁ একটা ফ্যামিলি কার যেভাবে থাকে। আর ইন্টেরিয়রটা একদম পরিষ্কার অস্থির লেভেলের। চলেন এখন ভাইয়ের সাথে একটু কথা বলি, আপনাদেরকেও একটু তার সাথে কথা বলে বিস্তারিত জানাই। 2013-তে কিনছিলেন আপনি নিজেই, আপনার হাতেই চলতেছে? জি 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 আমি চালাচ্ছি। শুধু ইঞ্জিনটা চেঞ্জ করছেন, এই ব্যাপারটা। ড্রাইভার আছে, বাট আমি বের হইলে আমি চালাই। আচ্ছা, তো ফ্যামিলি নিয়ে বের হই, তো দেখা যায় ঢাকার বাইরেও চালানো হয়েছে, বাট অনেক বেশি যে চালানো হয়েছে তা না। এখন ইদানিং আর কি বাচ্চার জন্য দেখা যায় স্কুল ইউজ করা হয়, এই জন্য আর কি হয়েছে। যাই হোক আল্লাহ ভরসা। এখন ব্যাপার হচ্ছে ভাইয়া সিএনজি টিএনজি করেন না, ঝামেলা যাইতে চান না? আর যারা আসলে প্রিমিয় চালায় তারা আসলে সিএনজি এলপিজি দিকে যায়ও না। এখন ভাইয়া যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ধরেন পাঠাও উবারের জন্য অনেকে প্রিমিয় গাড়ি চায়, ওই ক্ষেত্রে এটা যদি পাঠাও গাড়ির জন্য নিয়ে সিএনজি এলপিজি করে তাহলে করা যাবে তো, তাই না? হ্যাঁ সেটা করে নিতে পারবে। গাড়ি কিন্তু একদম স্মুথ, এবং গাড়িতে কোনো ধরনের সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে না। আমি সাসপেনশন দেখতেছি, সাসপেনশনেও কোনো সমস্যা নেই, একদম স্মুথলি চলতেছে আলহামদুলিল্লাহ। এই গাড়িটা যারা নেবেন একদম ফ্রেশই একটা পাবেন গাড়ি। তবে আউটলুকটা নিয়ে আপনাদের একটু কাজ করতে হবে, আর যে বললাম গিয়ার বক্সটা, ওটা নিয়ে হালকা পাতলা কিছু কাজ করলে গাড়িটা একদম ফ্রেশ করে ফেলানো পসিবল। তবে ভাইয়া গাড়িটা আপনি কত টাকা দিয়ে সেল করতে চাচ্ছেন, এটা যদি সরাসরি একটু বলেন তাহলে ভালো হয় আর কি। আমি আসলে
16-র মধ্যে আসলে সেল করতে চাচ্ছি। তো সে 16-র ভিতরে সেল করতে চাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে ধরেন কম বেশি এটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো এই হলো হেডলাইটের অবস্থা। এটা হেডলাইটটাও দারুণ, আপার ডিপারটাও দারুণ। ভাই প্রিমিয়াম গাড়ি তো, এটা আসলে কিছু বলার নাই। চলেন বাইরে গিয়ে কথা বলি, আসেন ভাইয়া। তো ব্যাপার হচ্ছে ধরেন সে বলছে 16, এখন এইটা আসলে কম বেশি করার মতো তার কাছে অপশন নাই বলছে। তবে গাড়ি আমার কাছে ফ্রেশ লাগে, তবে একটু যে কমাবে সেটা 100% ধরতেই পারেন বা রাখতেই পারেন। যারা আপনারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই এই যে নিচে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। এবং আমার সাথে কথা বলে আমি আপনারা তার সাথে যোগাযোগ করাই দিতে পারবো ইনশাল্লাহ। তো এটাই, তাহলে চলেন আবার রাইড দিতে শুরু করি। ভাড়াটা এখন পর্যন্ত নেওয়া হয় না, ভাইয়ের কাছ থেকেও বিদায় নেব ভাইয়া। তো ইনশাল্লাহ এই তো রইলো, যদি কেউ যোগাযোগ করে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। যাই হোক, গাড়িটা চাইলে আপনারা নিতে পারেন, অনেক ফ্রেশ মনে হয়েছে আমার কাছে, ভালো লাগছে। তো আউটলুকটা কাজ করতে হবে। তো আসসালামু আলাইকুম। ওকে ওকে ওকে, আই এম কামিং। তো এক কল আসছে একটা, সে যাবে 7 নম্বর সেক্টরে, আসে 217 টাকা ভাড়া। চিন্তা করলাম মারি। তো উত্তরা থেকে এয়ারপোর্ট সেন্ট্রাল পয়েন্টে নিয়ে আসছি আমি একটা ফরেনারকে, সে আমাকে ভাড়া দিছে 350 টাকা। তো আমার আর্নিং ছিল তার মধ্যে থেকে 254 টাকা। আর ইফতারের টাইম বাকি আছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আর 2টা ট্রিপ মারতে পারলে ছোট ছোট মোটামুটি ভালো ইনকাম আসতো। দেখা যাক কি হয় আর কি আছে কপালে, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো মাত্র একটা ট্রিপ পাইলাম উত্তরা 4 নম্বর সেক্টর দিয়ে, যাবে হচ্ছে মালিবাগ। তো এখন ইফতার শেষ, এখন মনে হয় কোনো জ্যাম নাই, যাইতে পারি। ট্রিপ ওইটা সম্পূর্ণ করলাম, আর ট্রিপ সম্পূর্ণ করতে লাগছে 20 মিনিট। আমাকে ভাড়া দিছে 300 টাকা। তো এখন আর একটা ট্রিপ পাইছি, আবার ওই দিকেই যাবে। তো এটা হচ্ছে খিলগাঁও থেকে। তো পদ্মা জেনারেল হসপিটালে আছে, তো তাকে নিয়ে যাব। সে 330 টাকার মতো দেখলাম ভাড়া আমাকে দিছে। তো আবারও সেই মগবাজার থেকে চলে আসলাম উত্তরা, যেখান থেকে আমি নিয়ে গেছিলাম সেইখানেই আবার আরেকজন আসছে। তো ভাড়া আসছে মূলত এখানেও 332 টাকার মতো। তো আলহামদুলিল্লাহ। আবার এখন একটা এখান থেকে পাইছি, সে যাবে কাওলা বাজার। তো 4 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে, ভাড়া দেবে মনে হয় 202 টাকা। তো যাই, বসে থেকে লাভ কি। তো কাওলা বাজার থেকে যদি একটা পাই তাহলে বাসার দিকে চলে যাব। তো এই তো অবস্থা। তো তাড়াতাড়ি গ্যাস ভরে নেওয়ার কারণে এখন পর্যন্ত মারতে পারতেছি, কারণ অনেকেই আছে যারা গ্যাস ভরে নাই, তাদের এখন গ্যাস শেষ হয়ে গেছে, তাই কল পাইলেও তারা যাইতে পারতেছে না কিংবা যাইতে পারবে না। কিন্তু আমার এখন পর্যন্ত মোটামুটি গ্যাস আছে বিদায় আমি কিন্তু এখনো ট্রিপ মারতেছি। তো এই তো কাওলা এসে নামাই দিলাম, আর ভাড়া দিছে আমাকে 228 টাকা। তো এখন কাওলা দিয়ে যদি বাসার দিকে একটা ট্রিপ পাই তাহলে তো একদম টাই হয়ে যায়। এখানে মোটামুটি কিছুক্ষণ বসছিলাম। তো এখন আবার আর একটা ট্রিপ পাইছি পাঠাওতে, সে যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। তো ভাড়া আসছে 200 টাকা। চিন্তা করলাম এখান থেকে বের হওয়াটা উচিত, কারণ এখানে বসে থেকে বেশি সময় নষ্ট না করে যদি ওইদিকে যাই ওখান থেকে ট্রিপ পাবো অ্যাভেলেবেল। তো আমি আসি এখন হচ্ছে যমুনা ফিউচার পার্কে। এখানে আসলাম একজনকে নিয়ে, সে আর কি ভাড়া দিছে 190 টাকা। তো যাই হোক, এখন এখান থেকে আরেকজনকে পাইছি গুলশান 2 নাম্বার নামাই দিতে হবে। ভাড়া দেখাচ্ছে 276 টাকা। তো ট্রিপটা কমপ্লিট করলাম, 260 টাকা আসছে ভাড়া, আর এইদিকে 28 টাকা ছিল তার বোনাস। তো এখন আলহামদুলিল্লাহ দেখি বাসার দিকে একটা ট্রিপ পাই কিনা, মেলে কিনা। আসে মতিঝিলে। তো মতিঝিলের দিকে তো যাব না, যাব হচ্ছে কল্যাণপুর, শ্যামলী, দারুসালাম কিংবা টেকনিক্যাল গাবতলী হলেও সমস্যা নেই। তো চলে আসলাম মিরপুর 12 নম্বরে। এখানে ভাড়া দিছে 360 টাকা। তো শোনেন, আসলে খুব ভালো লাগে কিছু কিছু জিনিস, আবার খুব খারাপও লাগে। মানে আপনারা অনেক ভালোবাসেন যেটা বুঝতে পারলাম। আমার একজন ফলোয়ার যে কিনা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, তো তার সাথে দেখা হয়েছে গুলশান 2 নম্বরে। তো সে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, আমি পাশ দিয়ে আসছি, সে আমাকে হাত ইশারা দিছে। তো আমিও তাকে হাত ইশারা দিছি জানলা বের করে। তো পরবর্তীতে সে আবার টাইনা আমার কাছে আসছে মোটরসাইকেল দিয়ে, যে আমিন ভাই আমি আপনার সব ভিডিও দেখি। তো বিশ্বাস করেন এই ভালোবাসাটাই কিন্তু আমার কাছে সর্বোচ্চ মূল্যবান। এই ভালোবাসাটাই হচ্ছে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে আপনারা ভালোবাসেন, বিশ্বাস করেন এর জন্যই না আরো উৎসাহিত হই আপনাদের ভালোবাসার প্রতিফল পেতে। আপনারা যদি একটা প্রশ্ন করেন, সেই প্রশ্নের অ্যান্সার হিসাবে আমি একটা ভিডিও বানাই। কেন বানাই? এই ভালোবাসাটা দেন বলে।
ভালোবাসা তো আসলে মুখে বলে প্রকাশ করা যায় না, এটা অন্তরে থাকে। যাই হোক, তো এখানে 360 টাকায় আসলাম মিরপুর 12 নম্বরে, আর এখন যাইতে হবে কল্যাণপুরে। দেখি এখান থেকে কোনো ট্রিপ পাই কিনা। তবে সামনে আর এই ট্রিপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না, ভিডিওটা কিন্তু এখান থেকেই রাখতে চাচ্ছি। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তো আপনারা অনেকেই অনেক বড় ভিডিও পছন্দ করেন, তাই বড় করে রাখলাম। তো আর বেশি বড় করব না, কারণ এডিটিং প্ল্যানে আমার সমস্যা হয়। তো যাই হোক, এই ভিডিওটা এখান থেকে রাখছি। দেখা হচ্ছে সামনে কোনো এক্সপিরিয়েন্স নিয়ে, সামনে কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।